আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্যাগ বস্তা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কোথাও যাওয়ার প্ল্যানিং চলছে। অবশ্যই আজকে ঈদের দ্বিতীয় দিন লং ট্যুরে যাওয়ার একটি প্ল্যানিং করেছিলাম আমরা ভাই ব্রাদার মিলে। আজকে সেখানে যাওয়া হচ্ছে। তো এখন ব্যাগ বস্তা সব কমপ্লিট, এখন বের হওয়ার টাইম। সো এখন গ্যারেজে এসে গাড়িটাকে দেখে খুব মায়া লাগতেছিল যে ঈদে সবাই গাড়ি চালাবে আর আমি আমার বাইক রেখে অনেক দূরে যাচ্ছি। সো যাই হোক, দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, দিনাজপুর রেলওয়ে স্টেশনে। এবং ট্রেন ছাড়ার পরে পার্বতীপুরে এসে এখানে আমি এবং আমার পার্টনার সাকিব দুইজনের নামাজটা আগে ছেড়ে নিলাম। আমরা যেই ট্যুরে যেখানে থাকি না কেন, নামাজ আমাদের কখনো মিস যায় না। আলহামদুলিল্লাহ। এদের সাকিব অজু করতেছে এবং আমি দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এত সুন্দর ভিউ ছিল যে লালন সেতুর উপর দিয়ে খুব সুন্দর লাগতেছিল দেখতে, যা বলার মতো না। মধ্যরাতের সময় আরও অনেক সুন্দর লাগতেছিল রূপপুর পারমাণবিক কেন্দ্র। সো আমরা এখন খুলনা স্টেশনে চলে এসেছি এবং এখানে এসে ভোর এখন 4টা বাজে। খুব ভোরবেলায় আমরা এখানে চলে এসেছি এবং খুলনা স্টেশনটি অনেক সুন্দর দেখার মতো। মানে আমাদের দিনাজপুরে যদি এরকম স্টেশন হতো অনেক ভালো হতো। সো এখন ঘাটের দিকে যাওয়া যাক। এখানে ঘাটের দিকে যেতেই আমরা দেখি তরমুজ হাটি, অনেক তরমুজ এখানে। এখন আমরা ঘাটে চলে এসেছি, খুলনা 4 নম্বর ঘাটে। এখান থেকে আমাদেরকে নৌকায় করে নিয়ে এখন আমাদের ট্রলারে নিয়ে যাবে। ঘাটটা মানে আমার দেখি মাথা ঘুরে যাচ্ছিল, এত পানির মধ্যে কীভাবে থাকবো 3 দিন। সো যাই হোক, দেখতে দেখতে এখন আমাদেরকে ট্রলারে করে নিতে আসছে এবং ট্রলারে করে যেতে যেতে আমরা সব বন্ধুগুলা মিলে দেখতেছিলাম পানির উপরে কীভাবে ভাসমান এই জাহাজগুলি। দেখতে যেন মনে হচ্ছিল বাড়ির মতো। এই দিয়ে আমাদের জাহাজ মোহাম্মদী 2, এটার উপরে আমরা এখন 3 দিন থাকবো। তো আমাদের ট্যুরটা কেমন হবে দেখা যাক। আমাদের জাহাজটি বাইরে থেকে দেখতে লুকটা বেশ ভালোই ছিল, 3তলা জাহাজ। বিসমিল্লাহ বলেই আমরা আমাদের শিপে এখন চলে গেছি। শিপ আমাদের দেখতে অনেক সুন্দর ছিল। এখানে সোফা, বেলকনির মতো সুন্দর বসার জায়গা এবং শেষমেশে আমরা সবাই এখন নিজেদের রুমে বুকিং নিচ্ছিলাম। এই যে আমাদের শিপটি, আমাদেরকে আমাদের রুম দেখানো হয়েছিল, পরে আমরা আমাদের রুমে নিজ রুম আমরা বেছে নিয়েছিলাম। সো এখন ফজরের সময়, ফজরের নামাজের পর দৃশ্যটি এতই সুন্দর ছিল যে আমি আপনাদেরকে এখন দেখাবো। এই তো দেখেন, এত সুন্দর দৃশ্য পানির উপরে আমরা এবং জাহাজগুলি, সূর্য কেবল লাল অবস্থায়, উদিত অবস্থায়, এত সুন্দর লাগতেছিল সেই নদীর মাঝখানে, আর কি বলার মতো না। এই দৃশ্য উপভোগ করছিলাম আমি এবং যারা ফজরের নামাজ পড়ছিল তারাই, বাকি সবাই কিন্তু ঘুমাচ্ছিল। যাই হোক, অনেক ভালো লাগতেছিল। পরে সকালে ঘুম দিয়ে উঠে চা খাইলাম। চা খাই এখন আমরা আমাদের শিপ এখন রওনা হইল সুন্দরবনের দিকে। সুন্দরবনে আমরা যাচ্ছিলাম, সেই সময় চা খাওয়ার নদীর মাঝখানে দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, এখানে অনেকগুলো শিপ ঢুকতেছিল মালামাল নিয়ে। বাংলাদেশে এত মালামাল থাকার অবস্থায়ও বাংলাদেশে কেন সবসময় সংকট থাকে। সো যাই হোক, এখন আপনারা এদের কিছু ফাইজলামি দেখেন। আপনি এত খোলাখুলি করছেন কেন ভাই? তুই মামা শুন, হ্যাঁ। হাতটা আস্তে কমা। হাসতে, হ্যাঁ। এখানে মেডিকেল নাই। হ্যাঁ, মারামারি করিস না। বাহ 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 ভাই, আপনার পোজ খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা করছি বারে। মাসুদ স্যার সেই সময় ভিডিও করছিল। মাসুদ স্যার এমন একটা লোক যার সাথে আপনি যদি থাকেন তাহলে আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, যতই আনন্দে থাকেন না কেন। আর এই দিয়ে এখন দূরে দেখা যাচ্ছিল একটি সেতু, নতুন কেবল সেতুটির নাম আমি জানি না অবশ্য। আমরা সবাই মিলে সকাল সকাল সেতুটি উপভোগ করছিলাম এবং এখন আমার ক্যামেরা ফুটেজে রয়েছে মাসুদ স্যার। যাই হোক, মাসুদ স্যার ভালো করে ভিডিও করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পর দেখতে দেখতে আমরা বাংলাদেশের একটি অন্যতম বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছালাম এবং বিদ্যুৎ কেন্দ্রটি দেখার মতো ছিল এবং সামনে ছিল তার মংলা বন্দর। মংলা বন্দরে জাহাজের
একটি বিশাল বড় টার্মিনাল যেখানে জাহাজগুলো এসে দাঁড়ায় এবং মংলা বন্দর পার হয়ে কেবল সুন্দরবনের শুরু, এবং সুন্দরবনের শুরুটাই এত সুন্দর ছিল, ভিতরে যে কত সুন্দর হবে এটি দেখার জন্য মন অনেক এক্সাইটেড হয়েছিল। আর এটি সুন্দরবনের করম জল, এখানে আমরা এখন ঢুকবো না, আমরা ফেরার পথে শেষ দিনে এই করম জলে অবস্থান করব। আর সুন্দরবন আমরা আস্তে আস্তে উপভোগ করছিলাম। এই কাদাগুলোর ভিতরেই ছিল কুমির। সুন্দরবনে কুমিরের কোনো অভাব নেই, কাদায় অনেক রকমের কুমির ছিল। এখন আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখন আমাদের একটি সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যানিং। এখন আমরা সবাই ট্রলারে বসে পড়লাম এবং ট্রলারে করে এখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সুন্দরবনের একটি সুন্দরতম রিসর্টে। সেই সময় সবাই লাইফ জ্যাকেট পরে এবং নিজ নিজ সেফটি নিয়ে আমরা সবাই ট্রলারে উঠে পড়লাম। আমাদেরকে নিয়ে যাওয়া হলে দেখেন কুমির, এই দেখেন ট্রলারে বসেই কুমির দেখা যাচ্ছে। তাহলে ভাবেন কত ভয়ঙ্কর ছিল, এবং ভয়ঙ্কর যেমন তেমন সুন্দরও ছিল। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আন্ধারমানিক নামক এক জায়গায়, যেখানে এখন ভিতরে যাই দেখা যাবে যে কত সুন্দর। আন্ধারমানিক ঢুকে আমরা সবাই দলবদ্ধভাবে হাঁটা শুরু করলাম এবং আমাদের সামনে এবং পিছনে ছিল গাইড আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এই আন্ধারমানিক কতটাই সুন্দর, এবং আমরা আন্ধারমানিক উপভোগ করছিলাম। এটি সুন্দরবনের ভিতরে একটি জায়গা যেখানে পর্যটকরা সবার জন্য এই জায়গায় ঘোরার ব্যবস্থা করেছে, এবং উপর থেকে একটি ব্রিজের মতো করে দিয়েছে। অ্যাডভেঞ্চার ভিডিওগুলোতে যেরকম আপনারা দেখেন ব্রিজগুলো, সেম এই ব্রিজগুলোই আপনারা দেখেন। এবং এক সময় আমরা একটি টাওয়ারে উঠলাম, যেখান থেকে মানে দৃশ্যটা যদি বলা যেত কেউ হয়তো বিশ্বাস করবেন না। মনে হচ্ছিল, আমার নিজেই মনে হচ্ছিল আমি এআই আছি, এআই দেখতেছি, কারণ মনে হচ্ছিল না যে এটা বাস্তবে। শেষমেশে সুন্দরবন আমরা একটু দূর দিয়ে দেখছিলাম এবং আরেকটি পয়েন্টে যাওয়ার প্ল্যানিং, এবং দেখতে দেখতেই চলে আসলাম আরেকটি পয়েন্টে। এই পয়েন্টটি কেমন যেন হবে। সো আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসা হলো যেখানে 2006 সালের টর্নেডোতে এই জায়গাটি পুরো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, মোটা মোটা গাছ শিকড় থেকে উঠে গিয়েছে, এবং এই জায়গার যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে আজ বাংলাদেশ অনেকটা সুরক্ষা পেয়েছে। না হলে যে কী হতো সে সময়। বাংলাদেশের যে অন্যতম টর্নেডোটি হয়েছিল তা এইখান থেকে কেটে গিয়েছিল। এটা সমুদ্রের পাশেই, এবং এখানকার দেখে মনে হচ্ছিল যে গাছগুলো যেন উপরে গিয়েছে। বানর এবং হরিণের এখানে কোনো অভাব নেই। এখানে ছাড়া বানর এবং হরিণ দেখতে অন্যরকমই লাগতেছিল। এতদিন তো আমরা খাঁচায় বন্দি করা দেখছিলাম, আজকে আমরা খোলা বান্দর এবং হরিণ দেখতেছিলাম। তারপরে আমরা গাইডের সাথে আবারও হাঁটা শুরু করলাম সমুদ্রের দিকে। সেখানে একটু ফটোশ্যুট এবং ছবি তুলব। জায়গাটি দেখে যেন আমার বিশ্বাসই হচ্ছিল না যে এত মোটা মোটা গাছ কীভাবে উপরে গিয়েছিল সে সময়। তাহলে কত ভারী এবং কত শক্তিশালী একটি টর্নেডো হয়েছিল বাংলাদেশে। তারা আমাদেরকে বলছিল, মানে গাইড এবং আমাদের শিপের যারা আমাদেরকে ঘোরাফেরা করাচ্ছিল তারাই বলছিল যে এইখানে নাকি এই জায়গাটির কারণে সেদিন বাংলাদেশ রক্ষা পেয়েছিল। টর্নেডোটি এখান থেকেই আকাশে উঠে গিয়েছিল। এবং শেষমেশে আমরা সমুদ্রের পাড়ে যেখানে আসি, সমুদ্রটি দেখতে অন্যরকম সুন্দর ছিল এবং বিশাল সেখানে ছবি তুলছিল। আমিও সেখানে একটা শ্যুট নিয়ে নিলাম, মানে অন্যরকমই ফিল হচ্ছিল। সুন্দরবন যে এত সুন্দর হবে এটা আমি কল্পনাও করিনি। আসলে নামের সাথে কামের মিল আছে। সো যাই হোক, সুন্দরবন মন জয় করে ফেললো, এবং আরও এখনও কিছু জায়গা বাকি রয়েছে। যেমন আমার আবার শুরু করলাম যাত্রা ট্রলারে করে। যখন একটি জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো, এই জায়গাটিরও নাম আমি জানি না, তবে বিশাল বড় সাহারা মরুভূমির মতো ছিল, ফাঁকা জায়গা। প্রায় 3 কিলোমিটার হাঁটে আমরা জঙ্গলের ভিতর থেকে জামতলি সি বিচ, সেখানে সি বিচে গিয়েছিলাম। সুন্দরবনের মাঝখানে কত সুন্দর মাঠ, খালি যদি একটা ক্রিকেট ব্যাট বা একটা বল থাকতো বা একটা ফুটবলে যদি থাকতো তাহলে খেলাটা জমে যেত। সো জামতলি সি বিচ ঘোরা শেষ। সেখানে আমরা ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম না, সবাই ছবি তুলতেই ব্যস্ত, যার কারণে ভিডিও করা হয়নি। এবং এই সময় সবাই ঘোরাফেরা করে আসে, রেস্ট নিচ্ছিল সবাই নিজের নিজ রুমে। কিন্তু আমি শিপের উপরে বসে এই ক্লিপগুলো নিচ্ছিলাম, যে ঘন জঙ্গলের মাঝখান থেকে যখন আমাদের শিপটি যাচ্ছিল, দেখতে এত সুন্দর লাগতেছিল। এবং জঙ্গলের একটি নির্জন শব্দ
যা মনকে কেড়ে নিয়েছিল। এবং শেষমেশে যখন সেখান দিয়ে বের হই, তখন আজকে আমি আমার জীবনে প্রথম দেখলাম যে নদী কীভাবে সমুদ্রে মিলিত হয়। দেখেন, এই স্থানেই নদীটি যায় সমুদ্রে মিলিত হচ্ছে। ওদের সমুদ্রে পৌঁছানোর সাথে সাথে আমরা চলে আসলাম ডিমচরে। ডিমচর এই জায়গাটি একটি ভাইরাল জায়গা এবং এখানে সমুদ্রের পানি পাক খায়। সো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সামনে পাহাড়ের মতো। দেখতে দেখতে একটি ওয়াচ টাওয়ারে আসি। ওয়াচ টাওয়ারে আসে এখান দিয়ে সুন্দরবনের ভিউটা মানে এতই সুন্দর লাগছিল, যা আমি যদি বলে বোঝাতে পারতাম। তবে ভিডিও দিয়ে কখনোই সুন্দরবনের সৌন্দর্যকে প্রকাশ করা সম্ভব না। আমরা সবাই মিলে দলবদ্ধভাবে হাঁটছিলাম, কারণ এই জায়গাটি অনেক বিপজ্জনক, কখন বাঘ আসে। দেখতে দেখতে এরা শুরু করলো আবার ফাইজলামি। আর আমিও গোসল করতে এসেছিলাম, কিন্তু আমার মতামত চেঞ্জ হয়ে গেল। তখন আমি স্যারকে পটানো শুরু করলাম। স্যারকে কেউ গোসল করাতে পারছিল না। শেষে একটি টেকনিক খাটিয়ে স্যারকে আমরা এই পাথরটি ধরে, এই স্যার যখন এটা নিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় স্যার পানিতে পড়ে, আর সবাই মিলে ধরে স্যারকে নিয়ে এক লাফ দিয়ে সমুদ্রের পাড়ে সবাই মিলে স্যারকে ভিজাই দেয়। আমি এইদিকে চুপচাপ মজা নিচ্ছিলাম। আমি কিন্তু আসলে গোসল করতেই আসছিলাম গামছা নিয়ে, কিন্তু আসলে আমি গোসল করিনি। এদের ফাইজলামি দেখি কখন কি হয়। ভাই সাঁতারও পারি না, খামাখা পানি খাওয়াই তো আরেক ঝামেলা। যা মজাটা লাগতেছিল, সবাই ভিজলো, আমি ভিজলাম না। এদেরকে আমি দেখতেছিলাম খালি, এরা কীভাবে ভিজলো, অথচ গোসল করার কথা আমারও ছিল, কিন্তু আমি না ভিজে এদের সবাইকে ভিজাই দিলাম। ওয়াচ টাওয়ারের ভিউ শেষে আমরা এখন রওনা হই। একটি ব্রিজের উপর দিয়ে সবাই হাঁটছিলাম দলবদ্ধভাবে এবং পাখিদের নির্জন শব্দ উপভোগ করছিলাম। সো দেখতে দেখতে আমরা এমন একটি জায়গায় আসি যে জায়গাটি অনেক সুন্দর ছিল। জায়গাগুলোর অবশ্য নাম আমি বলতে পারতেছি না, কারণ ঠিকভাবে আমার জানা নেই যে কোথায় কখন কোন জায়গায় গিয়েছিলাম, সেটি লক্ষ্য করা হয়নি, কারণ ঘোরাফেরায় তো অতিরিক্ত ব্যস্ত ছিলাম। এখানে হরিণ ছিল। হরিণ হয়তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কারণ আমার মোবাইলের কোয়ালিটি সেরকম ভালো না, যার কারণে ভিডিও সুন্দরভাবে আমি করতে পারিনি। তো সুন্দরবনের কিছু ক্লিপ নেওয়া হয়েছিল, এই যে ক্লিপগুলা। এটি গেওয়া গাছ, এটি গোলপাতার গাছ, এবং এরা রাতে আবার শুরু করে শিবের শয়তানি। সবার রুমে রুমে পানি নিয়ে যাচ্ছিল। ইউরো প্রথমে যায় বিশালের ঘুম ভাঙ্গায়, এদের বিশালদের জানালায় বিশালের রুমে বিশালের ঘুম ভাঙ্গায়। পরে বিশাল ওঠার পর আরও বেশি কাহিনী শুরু হয়, এই বিশালের ঘুম ভাঙ্গালো। পরে বিশাল ওঠার পর এখন আরও কাহিনী শুরু হয়। বিশাল এখন আর কাউকে ঘুমাতে দেবে না, কারণ বিশালকে ঘুমাতে দেয় নাই, যার কারণে বিশালের মাথা হ্যাং হয়ে গেছিলো। বিশাল আসে আমাদের রুমেও, সবার রুমে বেশি করে পানি ছিটাইছে, এমনকি কাউকে ঘুমাতে দেয়নি। পুরো শিবে যারা ছিল সকাল সকাল উঠে সবাই নালিশ করছিল যে কাউকে ঘুমাতে দেয়নি। মানে আমরা অন্যরকমের মজা করছিলাম আসলে শিবে, যা ভোলার মতো না। দেখতে দেখতে শেষ দিনে আমরা রাতে বারবিকিউ রান্না করতে ব্যস্ত হয়ে গেলাম। সবাই মিলে বারবিকিউ পার্টি করলাম শেষ দিন রাতে।
এবং সাইডেই গান বাজনার আলোচনা চলতেছিল, সবাই বসেছিল শিপের উপরেই আমি এখানকার ছবি রাতে। এবং শেষ দিন করমজল আসলাম, আসে এখানে তো বিভিন্ন পশু পাখির ডিম, বাঘের পায়ের ছাপ ছিল এবং বানর, এখানকার বানরের জন্যই হয়তো করমজল বিখ্যাত আমার যা মনে হয়। এত পরিমাণে বানর এখানে যে একা একা ঘোরাটাও অনেক রিস্ক, প্রতিটি গাছে গাছে শত শত বানর। এই জায়গাটি অনেক সুন্দর ছিল এবং গাইড আমাদেরকে পরামর্শ দিয়ে তারপর ছাড়ছিল। এই দিকে এখানে অনেক হরিণ ছিল এখানে অনেক। এই দিক কুমির, এখানে কুমিরের প্রজনন কেন্দ্র এবং গাছে তো ছাড়া বানরের কোনো অভাবই ছিল না। এতই পরিমাণে বানর ছিল যে বিরক্ত করে ফেলছিল। এবং শেষমেশে আমরা বাগেরহাটে এসে পৌঁছাই। বাগেরহাটে এসে ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য আসি, এখানেও টিকিট দরকার। কি বাংলাদেশ! শেষমেশে ৬০ গম্বুজ মসজিদে আসলাম, আসে এখানে উপভোগ করতে করতে জোহরের সময় হলো এবং দুই একটি ভিডিও করেই আমি চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে এখন বের হলাম। বের হয়ে এখানে একটি জাদুঘর ছিল, জাদুঘরে সেখানে খান জাহান আলীর, যিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদের অনেক স্মৃতি, ভিত্তিপ্রস্তর এবং অনেক কিছুই আমরা এখানে দেখলাম। দেখে শেষমেশে একটা জিনিস আমাকে অবাক করলো, আমি তো ভাবতেই পারি না। ভিডিওর ধান্দায় যখন আমি যখন ডান দিকে ঘুরিয়ে দেখি, ডান দিকে ক্যামেরাটা ঘোরানোর সাথেই এই দেশে এই কালা পাহাড়, কিন্তু তাকে দেখলাম মৃত অবস্থায়, তাকে জাদুঘরে রাখা হয়েছে স্মৃতি হিসাবে। এবং দেখতে দেখতেই চলে আসলাম খান জাহান আলী। আর এখানকার বিখ্যাত কুমির ধলা পাহাড়কে হয়তো সবাই আপনারা চিনেন। অনেকক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম, তবে ধলা পাহাড়কে দেখা মিলল না। শেষমেশে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তো খুলনা 0 পয়েন্টে এসে বললাম এখন বাড়ি যাওয়ার সময়। আমার ভিডিও সমাপ্তি হয়তো এখান থেকে, আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।